মস্ত বড় অজগরের মতন সড়কটা এঁকে বেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। মোগলাই সড়ক। লোকে বলে মোগল বাদশাহ আওরঙ্গজেবের হাতে ধরা পড়বার ভয়ে শাহ সুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিল, তখন যাবার পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরি করে গিয়েছিল এই সড়ক। দুপাশে তার অসংখ্য বটগাছ, অসংখ্য শাখা পোশাকা বিস্তার করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে এই দীর্ঘকাল ধরে। ওরা এই সড়কে চিরন্তন প্রহরী। কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা। মাঝে মাঝে ধান ক্ষেত সরে গেছে দূরে, দুধারে শুধু অফুরন্ত জলাভূমি, অথই পানি, শ্যাওলা আর বাঁদা বনের ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগণিত শাপলার ফুল। ভোর হতে আশেপাশের গায়ের ছেলেবুড়োরা ছুটে আসে এখানে। এক বুক পানিতে নেমে শাপলা তোলে ওরা। হই হুল্লোড় করে, মারামারি করে, কুৎসিত গালাগালি দেয় একে অন্যকে। বাজারে দর আছে শাপলার 1 আঁটি 4 পয়সা করে। কিন্তু এমনও অনেকে এখানে শাপলা তুলতে আসে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করার, যাদের কোনো ইচ্ছে নেই। মন্টু আর টুনি ওদেরই দলে পড়ে। ওরা আসে ধলপ্রহরের আগে, যখন পূর্ব আকাশে শুকতারা ওঠে। তার ঈষৎ আলোয় পথ চিনে চিনে চুপি চুপি আসে ওরা। রাতে শিশির ভেজা ঘাসের বিছানা মারিয়ে ওরা আসে ধীরে ধীরে। টুনি ডাঙায় দাঁড়িয়ে থাকে, মন্টু নেমে যায় পানিতে। তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখান থেকে সরে পড়ে ওরা। পরীর দিঘির পাড়ে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয়। শাপলা গায়ে লেগে থাকা আঁশগুলো বেছে পরিষ্কার করে। মন্টু বলে, বুড়ো যদি জানে তোমারে আমারে মাইরে লাগবে। টুনি বলে, ইস, বুড়ার নাক কাইটে দিমু না। নাক কাটলে বুড়া যদি মইরা যায়? মইলে তো বাঁচি। ফের ফিক করে হেসে দেয় টুনি, বলে, পাখির মতো উইরা আমি বাপের বাড়ি চলে যাব না? বলে আবার হাসেছে। সে হাসি আশ্চর্য এক সুর তুলেই পরীর দিঘির চারপাড়ে প্রতিধ্বনি হয়। এ দিঘি এককালে এখানে ছিল না। আশেপাশের গায়ে ছেলে বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে মুখে বলে দেয় এই দিঘির ইতিহাস। কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে। কেউ শুনেছে তার বাবার কাছে, কেউ বা শুনেছে তার দাদার কাছ থেকে। সে অনেক বছর আগে, যখন গ্রাম ছিল না, সড়ক ছিল না, কিছুই ছিল না এখানে, শুধু মাঠ আর মাঠ, সীমাহীন প্রান্তর। বৈশাখী পূর্ণিমার রাতে পরীরা নামে আসতো এই পৃথিবীতে। ওরা নাচতে, গাইতো, খেলতো। লাল পরী, নীল পরী আর সবুজ পরী। পরীদের অনেকের নামও জানা আছে এই গায়ের লোকেদের, পুঁথিতে লেখা আছে সব। একদিন হঠাৎ পরীদের খেয়াল হলো একটা দিঘি কাটবে, যার পানিতে মনের আনন্দে সাঁতার কাটতে পারবে ওরা। ডুব দিয়ে পানি ছিটিয়ে ইচ্ছা মতন হই হুল্লোড় করতে পারবে। যেই চিন্তা সেই কাজ। আকাশ থেকে খন্তা কোদাল আর মাটি ফেলবার ঝুড়ি নিয়ে এলো ওরা। বৈশাখী পূর্ণিমার রাত, রূপালী জ্যোৎস্নায় স্নিগ্ধ আলোয় ভরেছিল এই সীমাহীন প্রান্তর। দক্ষিণের মৃদু বাতাস মুখরিত হয়ে উঠেছিল পরীদের হাসির শব্দে, কথায়, গানে আর কাজে। রাত ভোর হবার আগেই দিঘি কাটা হয়ে গেল। পাতাল থেকে কলকল শব্দে পানি উঠে ভরে গেল দিঘি। সেই দিঘি, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম। এক নয়, অনেক গ্রাম। গভীর রাতে ধপাস ধপাস ঢেকির শব্দে গম গম করে গ্রামগুলো। জোড়া বউকে ঢেকির ওপরে তুলে দিয়ে রাত জেগে ধান ঢাঙে বুড়ো মকবুল। পিদিমের সিকিটা ঢেকির তালে তালে মৃদু কাঁপে। মকবুল ধমকে ওঠে বউদের, কি গায়ে শক্তি লাই? এত আস্তে কেন? আরো জোরে জোরে চাপ দাও না। এমন ভাবে গজরে ওঠে মকবুল, যেন খেতে নাঙল ঠেলতে গিয়ে রোগী। লিলিকে গরু জোড়াকে ধমকাচ্ছে সে, হুঁ, হট হট, আরো জোরে, আরো জোরে। ধমক খেয়ে ঢেকিতে আরো জোরে জোরে চাপ দেয় ওরা। টুনি আর আমেনা। পাশের বাড়ি থেকে আম্বিয়ার গান শোনা যায়, স্বপ্নে গেল সালাই রে, দুধের মতো সুন্দর কুমার, কিছু না গেল বলাই রে। ঢেকিতে চললেই গান গাওয়ার শখ জাগে আম্বিয়ার। 17-18 বছর বয়স হবে, কিন্তু এখনো বিয়ে হয়নি ওর। 8 ষাঁড় দেহ, খাঁচে খাঁচে দুরন্ত যৌবন। 8 হাতি শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়ছে চায়। চেহারায় মাধুর্য আছে, চোখ জোড়া বড় বেশি তীক্ষ্ণ। ঢেকিতে চললে ঢেকিকে আর সুখ দেয় না ও। এত দ্রুত তালে ধান ভাঙতে থাকে, মনে হয় ঢেকিটাই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। ধান ভাঙা শেষ হলে গায়ে দরদর ঘাম নেমে ওর।
এটা চাটাইয়ের ওপর লম্বা হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নেয় আম্বিয়া। ঢেকির পাশে বসে এই মুহূর্ত বারবার আম্বিয়ার কথা মনে পড়ছিল বুড়ো মকবুলে। দাঁত মুখ খিঁচে বৌদির আবার ধমক মারল। ও শুনছনি, আম্বিয়া কেমন ধপাস ধপাস কইরা ধান বানাইতেছে, আর তুরা কিচ্ছু না বলে বারবার মাটিতে থুতু ফেললো মকবুল। বাঁ হাতে কপালের ঘামগুলো মুছে নিল সে। দাওয়ার ওপাশে পিদিম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ফকিরের মা। সেখান থেকে বলল, আহা মকবুল, বউগুলোকে বুঝি এই রাতের বেলা আর শান্তি দিবি না তুই? সারাদিন তো খাটাইছিস, এখন দুপুর রাতেও। বলে টুনি আর আমেনার জন্য আফসোস করতে করতে নিজের ঘরে চলে গেল। এই বাড়িতে মোট 8 ঘর লোকের বাস। সামনে নুয়ে পড়া ছোট ছোট ঘরগুলো একটার সঙ্গে একটা লাগানো, বাঁশের তৈরি বেড়ার ভাঙা অংশগুলো তাল পাতা দিয়ে মোড়ানো। চালার স্থানে স্থানে খড়কুটো উঠে ফুটো হয়ে গেছে। দিনের সূর্য আর রাতের চাঁদ এসে একবার করে সে ফুটো দিয়ে উঁকি মেরে যায় ঘরের ভেতরে। আম কাঁঠাল পাটি পাতা আর বেতাক বনে ঘেরা বাড়ির চারপাশ। মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো সুপারি আর নারকেল গাছ লাগানো হয়েছে অনেক আগে। দু একটা খেজুর গাছও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। ছোট পুকুরে শিং কই আর মাগুর মাছের কোনো কমতি নেই। পানিটাকে সারাক্ষণ ঘোলাটে করে রাখে। সামনে মাঝারি উঠোন, শীত কিংবা গ্রীষ্মে শুকিয়ে এক রাস ধুলো জমে, বর্ষায় এক হাঁটু কাদা। পূবের সারে উত্তরের ঘরটা মকবুলে। বাড়ির অন্য সবার চেয়ে ওর অবস্থা কিছু ভালো। মকবুল 3 বিয়ে করেছেন, 3 বউই বেঁচে আছে ওর। বড় বউ আমেনা, কালো মোটা আর বেটে, বয়স প্রায় 30-এর কোটায় পৌঁছেছে এবার। খুব ঘন ঘন কথা বলে, আর কথা বলার সময় পোকায় খাওয়া দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটিয়ে সামনের লোককে ভিজিয়ে দেয়। পারিবারিক কলহ বাঁধলে তল্পিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যাবার হুমকি দেয়। মেজ বউ ফতেমা, দেখতে রোগা, শ্যামলা আর লম্বা। বছরে 3 মাস পেটের অসুখে ভোগে। 6 মাস বাপের বাড়িতে কাটায়। বয়সের হিসাবটা সে নিজেও জানে না। কেউ 15 বললেও সায় দেয়, আবার 25 বললেও মেনে নেয়। সবার ছোট টুনি, গায়ের রং কালো, ছিপছিপে দেহ, আয়ত চোখ, বয়স তার 13-14 মাঝামাঝি। সংসার কাকে বলে সে এখনো বোঝে না। সমবয়সী কারোর সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গিয়ে মনের সুখে গল্প জুড়ে দেয় আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি। বুড়ো মকবুলের পরিবারে আরো একজন আছে, নাম তার হিরণ। ও তার বড় মেয়ে, বড় বউয়ের সন্তান। এবার 10 ছেড়ে 11ই পড়ল সে। এখন থেকে মকবুল ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। 2-1 জায়গায় এর মধ্যে সম্বন্ধ পাঠিয়েছে সে। বড়, মেজো আর ছোট, এই 3 বউ নিয়ে মকবুলের সংসার। 3 বউকে বসিয়ে খাওয়ানোর মতন জমি জমা নেই ওর। আসলে বউদের আয় দিয়ে চলে ওর। বড় বউ আর মেজো বউ দিব্যি আয় করে। বাজার থেকে পাতা কিনে এনে দিয়েই খালাস মকবুল। 2 বউ মিলে একদিনে 3-4টে চাটাই বুনে শেষ করে। মাঝে মাঝে টুনিও বসে পড়ে ওদের সঙ্গে কাজ করে। চাটাইগুলো বাজারে বিক্রি করে লাভের অংশ দিয়ে পেঁয়াজ লঙ্কা পান সুপুরি কেনে মকবুল। ফসলের দিনে সবাই যখন গরু দিয়ে ধান মাড়ায়, তখন 3 বউকে লাগিয়ে ধান মাড়ানোর কাজটা করে ফেলে মকবুল। বর্ষা পেরিয়ে গেলে বাড়ির ওপরে যে ছোট জমিটা রয়েছে, তাতে 3 বউকে কোদাল হাতে নামিয়ে দেয় মকবুল। নিজেও সঙ্গে থাকে। মাটি কুপিয়ে কুমড়ো আর শিমের গাছ লাগায়। দুবেলা জল ঢেলে গাছগুলোকে তাজা করে। সুখ আছে, আবার সুখ নেইও মকবুলের জীবনে। 3 বউ যখন ঝগড়া করে, চুল ছেঁড়ার লড়াই শুরু করে, তখন বড় বিষাদে লাগে ওর। হাতের কাছে যা পায় তাই দিয়ে 3 জনকেই মারে, কাউকেই ছাড়ে না। মকবুলের পাশের ঘরটা ফকিরের মার, তার পাশেরটা আবুলের, তার পাশে থাকে রশিদ। পাশাপাশি 3টে ঘর। সব দক্ষিণে যে ঘরটা সবার চেয়ে ছোট, ওটায় থাকে মন্তু। একা মানুষ, বাবা মা ভাই বোন কেউ নেই। বাবাকে হারিয়েছে ও জন্মের মাসখানেক আগে, মাকে 10 বছর বয়সে। লোকে বলে মনু নাকি এক বড় একগুঁয়ে আর বদমেজাজি, স্বভাবটা ঠিক জানোয়ারের মতো। কিন্তু টুনি বলে অমন মাটির মানুষ নাকি এ জন্মে আর সে দেখেনি। আহা, অমনটি আর হয় না। ওপাশে আর কোনো ঘর নেই।
পশ্চিমের সারি দক্ষিণের ঘরটা মনুর, তার পাশে থাকে শরৎ আলী, তার পাশে গনু মোল্লা। গনু মোল্লা নির্ভেজাল মানুষ, কারোর সাথেও থাকে না, পাচেও থাকে না, জমি জমা নেই, চাষবাসের কোনো প্রশ্নই ওঠে না, সারা দিন খোদার ইবাদত করে, যেখানে যায় তছবির ছড়াটা হাতে থাকে তার, আপন মনে তছবি পড়ে। দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম, কখন কোন যুগে পত্তন ঘটেছিল এই গ্রামের কেউ বলতে পারবে না, কিন্তু এ বাড়ির পত্তন বেশি আগে নয়, ৮০ কি খুব জোর ৯০ বছর হবে। সেই ১৩০০ সনের বন্যা, অমন বন্যা ২-৪ জনই কেউ দেখেনি। মাঠ ভাসলো, ঘাট ভাসলো, ভাসলো বাড়ির উঠান, ঘর আসলো, বাড়ি ভাসলো, ভালো কাজের কুষাণ, কিচ্ছু বাদ নেই, ঘর বাড়ি গোয়াল গরু সব, এমনকি মানুষও ভাসলো, জ্যান্ত মানুষ, মরা মানুষ। তাল গাছের ডগায় ঝোলানো বাবুই পাখির বাসাও কিছুকালের জন্য পরম নিশ্চিন্তে ঘর বেঁধেছিল পুঁটি মাছের ঝাঁক। রহমতগঞ্জ, কুলাউড়া, নিজামপুর ভেসে সব একাকার হলো। বুড়ো কাশেম শিকদার ছিল কুলাউড়ার বাসিন্দা। বুড়ো আর বুড়ি, ছেলে পিলে ছিল না ওদের। মাটির নিচে রাখা টাকা ভরা কলসিটা বুকে জড়িয়ে ধরে বানের জলে ভাসান দিল বুড়ো আর বুড়ি। কলা গাছের ভেলায় ৪ দিন ৪ রাত, খাওয়া নেই, দাওয়া নেই, একেবারে উপোস। তেষ্টায় বুকে ছাতি ফেটে যাওয়ার উপক্রম। ভেলা ভাসছে আর ভাসছে, অবশেষে এসে ঠেকলো এই দিঘির পাড়ে, লাল পরি, নীল পরি আর সবুজ পরির দিঘি। ছোটখাটো একটা পাহাড়ের মতো উঁচু, যার পাড়। গ্রামটাও পছন্দ হয়ে গেল কাশেম শিকদারের। কলসি থেকে টাকা বের করে ২-৪ বিঘে জমি কিনে ফেললো। গোড়াপত্তন হলো এ বাড়ি। বাড়ির চারপাশে আম, কাঁঠাল, সুপারি আর নারকেলের গাছ লাগিয়ে কাশেম শিকদার পুকুর কাটলো, ভিটে বাঁধলো, পছন্দ মতন ঘর তুললো বড় করে। কিন্তু মনে কোনো শান্তি পেল না সে। ছেলেগুলে নেই, মারা গেলে কে দেখবে এত বড় বাড়ি। মাঝে মাঝে চিন্তায় এত বিভোর হয়ে যেত যে খাওয়া দাওয়া কথা মনেই থাকতো না। বুড়ি সমীরণ বিবি লক্ষ্য করতেন সব, বুঝতেন কোনো স্বামীর মনে সুখ নেই কেন, চোখে ঘুম নেই, আহারে রুচি নেই, মনে মনে তিনিও দুঃখ পেতেন। তারপর একদিন জল ভরা চোখে স্বামীর পাশে এসে দাঁড়ালেন সমীরণ বিবি। আস্তে করে বললেন, তুমি আর এক নিকা করো বুঝলে। বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার, দুদণ্ড বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছিল। তবু স্বামীকে নিজ হাতে সাজিয়ে দিলেন সমীরণ বিবি। হাতে মেহেদি দিলেন, মাথায় পাগড়ি পরালেন, ঘরটা লেপে মুছে দিয়ে নিজ হাতে বিছানা পাতলেন স্বামী আর তার নতুন বিয়ে করা বউয়ের জন্য। আদর করে হাত ধরে এনে শোয়ালেন তাদের। নতুন বউয়ের কাঁচা হলুদ ঝলসানো দেহের দিকে তাকাতে সাহস পেলেন না সমীরণ বিবি। ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে কে যেন তার কলজিটাকে কুটি কুটি করে কাটছিল। নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না। পুকুর পাড়ে ধুতরা ফুলের সমারোহ। গুনে গুনে ৪টে ফুল হাতে নিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে সেগুলো মুখে পুড়ে দিয়ে নীরবে ঘুমিয়ে পড়লেন। দিঘির পাড়ে উঁচু ঢিপির মতন তার কবরটা আজও চোখে পড়ে সবার আগে। ধপাস ধপাস ঢেকির শব্দে গম গম শিকদার বাড়ি। ঘুমে ঢুলো ঢুলো বউ দুটোর গা বেয়ে দর দর ঘাম নামে। এতক্ষণে রীতিমতন হাঁপিয়ে উঠেছে তারা। আঁচলটা কাঁধের ওপর থেকে নামিয়ে নিয়ে সামনে হাত রাখার বাঁশের ওপরে গুটিয়ে রেখেছে দুজনে। মাঝে মাঝে তুলে নিয়ে মুখ আর গলার ঘামটা মুছে নিচ্ছে। ঘামে কাপড়টা চপচপ করছে ওদের। সেদিকে খেয়াল নেই মকবুলের। ও ভাবছে অন্য কথা। বাড়ির ওপারে জমিটার লাঙল না দিলে নয়, অথচ হাল যে একটা ধার পাবে সে সম্ভাবনা নেই। লাঙল অবশ্য যা হোক একটা ওর আছে, অভাব হলো গরুর। গরু না হলে লাঙল টানবে কিসে? আচ্ছা, এক কাজ করলে কেমনে হয়? মকবুল ভাবলো, বউ দুটোকে লাঙলে জুড়ে দিয়ে একটা, এটা ঠিক হবে না। লোকে গালাগাল দিবে ওকে, বলবে দেহ বউ দুইটা দিয়া লাঙলটা নাই। তার সে এ কাজ করলে কি ভালো হয় না? বউদের দিয়েই লাঙল টানবে সে। দক্ষিণে দিনে নয় রাতে, বাইরে কোনো লোকে দেখবার কোনো ভয় থাকবে না তখন। বউরা অবশ্য আপত্তি করতে পারে, কিন্তু ওসবের পরোয়া করে না মকবুল। পুরো ৪টে
টাকা মোহরা দিয়ে একটা বিয়ে করেছে। ভাবছিল, আর সোনা রং ধানগুলো ঢেকির নিচে ঢেলে দিচ্ছিল মকবুল। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে হাতটা চেপে ধরল সে। অকস্মাৎ মুহূর্তে ঢেকিটা হাতের ওপর এসে পড়েছে ওর। আল্লাহ রে বলে মুখ বিকৃত করলো মকবুল। টুনি আর আমেনা এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়াইছিল ঢেকির ওপর। ঘোর কাটতে ছুটে নেমে এলো ওরা। ওদের কাছে এগিয়ে আসতে দেখে ওদের গায়ের ওপরে থুতু ছিটিয়ে দিল মকবুল। দূর হ আমার কাছ থেকে বলতে গিয়ে অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপলো মকবুল। আমেনা বলল, দেহ কারবার, নিজের দোষে নিজে দুঃখ পাইল, আর এমন আমাগরে গালি যায়। আমরা কি করেছি? হ্যাঁ, তোরা আমার সঙ্গে শয়তানি করছিলি বলতে গিয়ে কেঁদে ফেলল মকবুল। তোরা দুই সতীনের ইচ্ছা কইয়া আমার হাতে ঠেকি ফেলাইছিস। তোরা আমার দুশ্মন আছিস। হ্যাঁ, দুশ্মনই তো, দুশ্মন ছাড়া আর কি। কাপড়ে আঁচল দিয়ে মুখের ঘাম মুছলো আমেনা। টুনি এগিয়ে গেল ওর ফুলো হাতে একটা ভিজে ন্যাংরা বেঁধে দেওয়ার জন্য। লাফিয়ে 3 হাত পেছিয়ে গেল মকবুল। দরকার নাই, অত সোহাগের দরকার নাই বলে একখানা সরু কাঠের টুকরো দিয়ে ওর দিকে ছুঁড়ে মারল মকবুল। বিষ উঠছে নাই বুড়ার, এমন করতেছে কেন? চাপা রোগে গজগজ করতে করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো টুনি। খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসে দেহটা জড়িয়ে গেল ওর। হঠাৎ মনটা খুশিতে ভরে গেল। উঠোনে থেকে মন্তুর ঘরের দিকে তাকালো। একটা পিদিম জ্বলছে সেখানে। একবার চারপাশে দেখে নিয়ে মন্তুর ঘরের দিকে এগিয়ে গেল টুনি। মাচাঙের ওপর থেকে কাঁথা বালিশ নামিয়ে নিয়ে শোবার জন্য আয়োজন করছে মন্তু। টুনি দোরগোড়া থেকে বলে, বাহ রে বাহ। মন্তু মুখ তুলে তাকায় ওর দিকে, বলে, কেন, কি হয়েছে? টুনি ফিসফিসিয়ে বলে, আজ যাইবা না? মন্তু অবাক হয়, কই যামু? টুনি মুখ কালো করে চুপ হয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, কেন, ভুইলা গেছে বুঝি? মন্তুর হঠাৎ মনে পড়ে যায়। বেড়ার সঙ্গে ঝোলানো মাছ ধরা জালটার দিকে তাকিয়ে আস্তে করে বলে, ও মাছ ধরতে যাইবা না? সব প্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে টুনি। মন্তু হেসে বলে, জামু, কিন্তু পরক্ষণে চিন্তিত হয়ে পড়ে। বুড়ো যদি টের পায় তাহলে কিন্তু জানে মাইরা ফেলবে। হঠাৎ ঠিক করে হেসে দেয় টুনি। মারের ডরাও নাকি? কিন্তু ওর কথা জবাব না দিয়ে টুনি বলে, ভাত খাইছো? না, তুমি খাইছো? হুঁ, তুমি গিয়া খাইয়া আসো, যাও, জলদি কইরা আইসো। বিছানাটা আবার গুটিয়ে রাখে। বেড়ার সঙ্গে ঝোলানো জালটা মাটিতে নামিয়ে দেয় মন্তু। ও ঘর থেকে আমের ডাক শোনা যায়। টুনি বিবি, কই গেলা? আইও, খাইও। আহে বলে সেখান থেকে চলে যায় টুনি।